ইন্টু ইকোনমিক এনভায়রনমেন্ট। আচ্ছা, আপনারা এনভায়রনমেন্ট পড়ছেন সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে বোধ হয়, পেস্টেল অ্যানালাইসিস পড়ছেন, বা এখন না পড়লেও ম্যানেজমেন্টে আগে পড়ে আসছেন পেস্টেল অ্যানালাইসিস, মনে আছে নাকি? কারো বলতে পারবেন? বিজনেস স্ট্র্যাটেজি চ্যাপ্টারে পেস্টেল অ্যানালাইসিস আছে। আর এইটা ম্যানেজমেন্ট লেভেলেও আমরা, ম্যানেজমেন্ট লেভেলে বলতেছি, আমাদের বিবিএ তারপরে এইচএসসি লেভেলেও আমরা পেস্টেল অ্যানালাইসিস করছি। আর এই বইতেই বিজনেস স্ট্র্যাটেজি চ্যাপ্টারে আছে। কেউ বলতে পারবেন নাকি যে পেস্টেল অ্যানালাইসিসটা আছে? জি ম্যাম, পড়ছিলাম ম্যাম। একটু কয়েকটা মনে আছে: পলিটিক্যাল, সোশ্যাল, এনভায়রনমেন্টাল, ই দিয়ে পলিটিক্যাল, ই দিয়ে এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল, এস দিয়ে এস ইজ সোশ্যাল, সোশ্যাল। টি দিয়ে টেকনোলজিক্যাল, ই জি ম্যাম। দিয়ে এনভায়রনমেন্টাল, না ই দিয়ে ইকোনমিক্যাল, এল দিয়ে লিগ্যাল। জি ম্যাম। তাহলে একটা ই দিয়ে ইকোনমিক্যাল, আরেকটা ই দিয়ে কি? এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল। ওকে, এখন আমরা ইকোনমিক এনভায়রনমেন্টটা পড়বো। পেস্টেল অ্যানালাইসিসে আমাদেরকে কি বলছিল, যে আমরা যে বিজনেসটা করব, এই বিজনেসটাকে এই এই এনভায়রনমেন্টের মধ্যে থেকে বিজনেসটা করতে হবে, বা এই এই এনভায়রনমেন্ট গুলোতে কোনো ইম্প্যাক্ট পড়লে আমার বিজনেসেও ইম্প্যাক্ট পড়বে। তো যদি বলে না যে ইকোনমি খারাপ, ভাই ব্যবসা ভালো হইতেছে না, ইকোনমি খারাপ, এরকম টার্ম বলা যায় না, শুনেন, শোনা যায় না? মানে জি ম্যাম। ইকোনমি খারাপ জিনিসটা কি? কারণ আমি ইকোনমিতেই তো আমার ব্যবসাটা। সো ইকোনমি যদি খারাপ হয়, ডাউন টার্ন হয়, তো আমার ব্যবসা খারাপ এখন বলতেছে আর কি। তো বলছে দুই দুই রকমের ইকোনমিক এনভায়রনমেন্ট আছে যেটা বিজনেসকে ইফেক্ট করে। একটা হচ্ছে ম্যাক্রো, আর একটা হচ্ছে মাইক্রো। তো ম্যাক্রোটা কি? ম্যাক্রোটা হচ্ছে ব্রডার সেন্সে, বড় জায়গায় আমার বিজনেসটা যেই এনভায়রনমেন্টে আছে। তো এটা একটা হচ্ছে আমার ন্যাশনাল এনভায়রনমেন্ট বা ন্যাশনাল ইনফ্লুয়েন্সেস গুলো আমার বিজনেসকে এফেক্ট করে, আর একটা হচ্ছে গ্লোবাল। তো একটা বিজনেস যেই দেশে আছে, সেই দেশের বিজনেস সাইকেল, গভর্নমেন্ট পলিসিস, যেমন আমাদের কি কি থাকে, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি। ওই যে কিছুদিন পর পর দেখা যায় না মুদ্রানীতি ঘোষণা করে, আপনারা খেয়াল করছেন? বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে, যে বলে টাকার অবমূল্যায়ন হয়েছে, টাকার মান কমে গেছে। এই টার্মগুলো কি আপনারা শুনছেন বা পেপারে আছে? আপনাদেরকে যে বলছি ইকোনমিক ইনফরমেশন গুলো, পেজ গুলো পড়বেন, পড়েন আপনারা? অর্থনীতির পাতা এগুলো পড়ার অভ্যাস করেন রে ভাই, একদিনে কি অভ্যাস হবে? তো মানিটারি পলিসি হচ্ছে মুদ্রানীতি, টাকার মানকে অ্যাডজাস্ট করে ডলারের সাথে। আর ফিসকাল পলিসি হচ্ছে রাজস্ব নীতি। আমাদের এনবিআর আছে না, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, তারা কি করে রাজস্ব নীতির মধ্যে ট্যাক্সের আইন প্রণয়ন করে, ভ্যাটের, কাস্টমসের, হয়। তাহলে এই যে পলিসিগুলো, এই পলিসিগুলো কি আমার বিজনেসকে ইম্প্যাক্ট করে না? ট্যাক্স বাড়াই দিলে, ভ্যাট বাড়াই দিলে, কিছুদিন আগে কি করলো, যে ইয়ের উপরে 15%, রেস্টুরেন্টের উপর 15% ভ্যাট দিয়ে দিল, আবার ওটা কমাই, ওটা আবার চেঞ্জ করলো। খেয়াল খেয়াল আছে আপনাদের? জি ম্যাম, নাকি আবার নাকি 5% শুধু, নিয়ে গেছেন। হ্যাঁ শুধু বিনোদন পাতা পড়েন কোনটা? না ম্যাম, ওগুলো সবই পড়ি ম্যাম। বিনোদন পাতায় কিন্তু তো সাকিব খান আর পরীমণি ছাড়া কিছু নাই। একটু ব্যবসায় ট্যাবসায়ও পড়েন, কিছু কইরা তো খাইতে হবে, তারপরেই না বিনোদন, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেট, যে সঞ্চয়ের হার, মানে সুদের হার, ডিপোজিটের সুদের হার, লোনের ইন্টারেস্ট রেট। তারপরে এক্সচেঞ্জ রেট, বিনিময় মূল্য, যেমন ডলার, আগে 80 টাকা, 84 টাকা, 70 টাকাও ডলার পাওয়া যায়, তো এখন 120 টাকা, 130 টাকা ডলার। ইনফ্লেশন,
এইগুলো সব এই ইনফ্লুয়েন্স গুলো দ্বারা আমার ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টের ন্যাশনাল ইনফ্লুয়েন্সের এগুলো দ্বারা আমার ব্যবসা ইফেক্টেড হয়। আর একটা হচ্ছে গ্লোবাল। যেমন আমাদের দেশে এখন আমরা কার কাছ থেকে লোন নিয়ে বিপদে আছি বলেন তো? আইএমএফ। আইএমএফ কি অনেক শর্ত দিয়ে দিচ্ছে না? ইয়েস ম্যাম। তাহলে এই যে গ্লোবাল ইনফ্লুয়েন্স, আইএমএফ বা ইউরোপিয়ান ইউনিয়নের বা ট্রাম্প এসে কি করলো? ট্রাম্প এসে কি করলো আমাদের বলেন? এটা তো সবাই শুল্ক বুঝতে। তাদের দেশে শুল্ক বাড়ায় দিছে। শুল্ক বাড়াই দিল, আমরা আবার ইয়ে করলাম, অ্যাপিল করলাম কমানোর জন্য, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ? 3 মাসের জন্য স্থগিত করছে ম্যাম। হুম। তো এই গ্লোবাল ইনফ্লুয়েন্স গুলো আমার কি, মানে এখানে কিন্তু আমার ব্যবসায় আমি কোনো চেঞ্জ করি নাই, সবই এক্সটার্নাল। ওকে। আর মাইক্রো ইকোনমিক এনভায়রনমেন্টটা হচ্ছে গিয়ে ইন্টারনাল, বা আমার পার্টিকুলার বিজনেসের সাথে জড়িত। আমার পার্টিকুলার বিজনেসের যদি প্রাইস মেকানিজম চেঞ্জ হয়, ডিমান্ড সাপ্লাই চেঞ্জ হয়, তাহলেও কি আমার ব্যবসায় ইম্প্যাক্ট পড়বে। বুঝা গেল? আচ্ছা, ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট তো আমরা বললাম। ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টের যে ন্যাশনাল ইনফ্লুয়েন্সের কথা আমরা বলছি, তার মানে আমার প্রথমে আমার দেশ, ন্যাশনাল ইকোনমির। তো জিডিপি, জিডিপি কে কে বুঝেন না? হোয়াট ইজ জিডিপি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, এটা বুঝেন না কে কে? তাহলে সবাই বুঝেন, আমারে বুঝান একটু। ম্যাম একটু ভুলে গেছি আমি, অনেকদিন আগে পড়ছি তো। তাহলে তো মোল্লা নাসিরুদ্দিনের গল্পটার মতো হইলো না, ওই যে কে কে এই গল্পটা জানেন? জি একটা ম্যাম। দেশের অভ্যন্তরে যে প্রোডাকশন ম্যাম হয় দেশের অভ্যন্তরে যে পরিমাণ প্রোডাকশন হয় ওইটা আর কি ম্যাম। হুম। দেশের দেশের ভিতরে, থ্যাংক ইউ, দেশের মধ্যে যেই পরিমাণ প্রোডাকশন হয়, সেটা গুডসও হইতে পারে, সেটা সার্ভিসও হইতে পারে। সার্ভিসও হইতে পারে ম্যাম। জি। সবাইকে যখন আমরা একটা ইকোনমিক মানে একটা ইয়ের ফিগারে আনবো, নিউমেরিক্যাল ফিগারে আনবো, টাকায় আনবো, সেটাকে বলবো গ্রোস ডোমেস্টিক। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা। তো এই যে একটা দেশের জিডিপি ক্রিয়েট হবে, মানে জিডিপি যত ভালো তত কি ওই দেশের ইকোনমি ম্যাম ভালো। ভালো, কারণ তত বেশি দেশে গুডস এবং সার্ভিস মা- প্রডিউস, তাই না? জি ম্যাম। মাথা যখন পিছু হয় আর কি। যখন আপনার চাহিদা থাকবে তখনই তো প্রডিউস হবে, তাই না? তো ইকোনমি এক্সপান্ড করবে যখন আপনার, এক্সপান্ড করলে জিডিপি বেশি থাকবে। আচ্ছা। তো জিডিপিটা ক্রিয়েট হচ্ছে কিভাবে? এই যে আমি বললাম যে আমাদের দেশে বা একটা দেশে যেই পরিমাণ গুডস এবং সার্ভিস তৈরি হয়, কিভাবে তৈরি হচ্ছে? তো এগুলো তৈরি করতে চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন কাজ করতেছে। যেমন আমি যদি বলি গুডস তৈরি হচ্ছে, শস্য, শস্য কোথায় তৈরি হচ্ছে? জমিতে, তাই না? আচ্ছা। তারপরে জমিতেও আমি চাষি রাখতে পারি, বর্গা দিয়ে রাখতে পারি, অথবা আমি যদি ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প কারখানায় গুডস প্রডিউস করি, তো সেখানে আমার কোন ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগতেছে? লেবার। মানে আমাদের দেশে তো লেবার লেবার লাগতেছে। মানুষ বেশি। আচ্ছা। তারপরে কৃষিকাজ বলেন বা শিল্প ব্যবসা বলেন, কি লাগতেছে? ক্যাপিটাল, ক্যাপিটাল। ফান্ড। আর সবার উপরে তো একজন উদ্যোক্তা লাগতেছে, অন্টারপ্রেনারশিপ, তাই না? ইয়েস ম্যাম। যে উদ্যোগ নিয়ে করতেছে, তাহলে চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন মিলে এই জিডিপিটা ক্রিয়েট করে। এখন কথা হচ্ছে কি, যে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো যে এমপ্লয়েড হচ্ছে, যে ধরেন আমার জমি আছে, আপনি এসে বললেন যে ম্যাম আমি ধান চাষ করব, তা আমি কি এটা এমনি এমনি দিয়ে দিব? কারণ আপনি তো ধান চাষ করে ধান বিক্রি করে কি করবেন? প্রফিট করলেন। আর আমি যে আপনাকে ল্যান্ডটা দিয়ে দিলাম, তাহলে আমার কি কোনো রিটার্ন ছাড়া আমার কি লিজ দিতে পারে হবে? বা হবে না।
তাহলে ফ্যাক্টরস জি অফ ম্যাম। প্রোডাকশন গুলোর এগেনস্টে অবশ্যই সবার কি থাকবে, একটা করে রিটার্ন থাকবে। যার ল্যান্ড, সে তার এগেনস্টে কি পাচ্ছে? আমরা যদি ভাড়া নিই, যেমন আমার ফার্মের জন্য আমি অফিস ভাড়া নিছি, তাহলে আরেকজন কি পাচ্ছে? এটার এগেনস্টে ভাড়া পাচ্ছে না? আবার ইয়েস আমি ম্যাম। আমার অফিস চালায়া, মানে অফিস ইউজ করে, ইয়ে করে, কাজ করে টোরে, সার্ভিস দিয়ে টাকা কামাচ্ছি, মানে প্রত্যেক সবাই কিন্তু একটা জায়গায় দিচ্ছে আর একটা একটা এটার এগেনস্টে একটা রিটার্ন পাচ্ছে। লেবার, লেবার কেন কাজ করবে? দিন শেষে ওয়েজেস পাবে বা স্যালারি পাবো, তাই তো? যে ব্যবসায়ে ক্যাপিটাল খাটাচ্ছে, সে কি পাচ্ছে? সুদ। ইন্টারেস্ট। রিটার্ন। যেমন ব্যাংক আমাকে লোন দিচ্ছে না ব্যবসার জন্য, তার এগেনস্টে কি নিচ্ছে? ইন্টারেস্ট নিচ্ছে। আর যে অন্টারপ্রেনারশিপ, যেমন আমি আমার ফার্ম দিলাম, হুম, বা আপনারা কেউ কোনো ব্যবসা ইয়ে করলেন, বা যারা ব্যবসা করে, যে উদ্যোগ নিল উদ্যোক্তা, সে কি চায়? সে কি পায় রিটার্নে? প্রফিট। তো জিডিপির বের করার একটা তো বলছি আমি কত প্রোডাকশন করতেছি গুডস এবং সার্ভিস, জিডিপি বের করার আরেকটা ইয়ে আছে, আরেকটা সিস্টেম আছে কি, যে এই যে একটা দেশে যত গুডস অথবা সার্ভিস প্রডিউস হইল, আচ্ছা গুডস তো আমরা বুঝলাম, শস্য প্রডিউস হইলো, কাপড় চোপড় প্রডিউস হইলো, সার্ভিসটা কি প্রডিউস হয় দেশে? বলেন তো কেউ। সার্ভিস কি রেভিনিউ প্রডিউস ম্যাম। হয় দেশে? কি নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের খুব টানাটানি ছিল বলেন তো, আদানি গ্রুপের সাথে? বিদ্যুৎ। জি ইয়েস। ম্যাম। তো বিদ্যুৎ কি দেশে প্রডিউস হচ্ছে একটা সার্ভিস, আমরা ওটা কিনে নিচ্ছি না, ওটাকে হাত দিয়ে ধরতে পারতেছি? না ম্যাম, না ম্যাম। হুম। তাহলে একটা তো যা যা প্রডিউস হচ্ছে সেইটাকে আমি টাকার অঙ্কে নিলাম জিডিপি বের করার। আরেকভাবে জিডিপি বের করা যায় কি, যে যা গুডস এবং সার্ভিস দেশে তৈরি হইলো, ওগুলি তো আমরা সবাই কেউ না কেউ কি করলাম? সেগুলোকে ভোগ করলাম না? যত চাল উৎপাদন হইলো, কেউ না কেউ তো কি করলাম? চালগুলোকে কিনে নিলাম। যত সার্ভিস প্রডিউস হইলো, সেই সার্ভিসগুলোকে কেউ না কেউ কি করলো? কনজিউম। কিনে নিল। তো কিনতে গিয়ে যত এক্সপেন্ডিচার হইলো, যত খরচ করলো, সেইটাই তো জিডিপির সমান, নাকি? আমি যা তৈরি করলাম, আরেকজন কিনে নিলেন, তো দুইটা ইকুয়াল হইলো না? মানে সমস্ত সেই সার্ভিস গুলো আমার কি জন্য ইনক্লুড যেটা হবে? আউটপুট, সেটা কিনতে গিয়ে যা এক্সপেন্ডিচার করলো সবাই মিলে, সেই এক্সপেন্ডিচারটা টোটালটা দিয়েও আমি কি বের করতে পারবো? জিডিপি। আচ্ছা, তো কারা কারা কিনে? আমরা যারা কনজিউম করি আমরা কিনি, গভর্নমেন্টও তো কিনে। গভর্নমেন্ট অনেক সময় কৃষকের থেকে কিনে নেয় না, পরে টিসিবিতে দেয় না আমাদেরকে সাবসিডি কম দামে, আবার ফরেন বায়াররাও তো কিনে। ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে এই যে লেভেল অফ ন্যাশনাল আউটপুট, মানে এই যে যে কত প্রডিউস হইলো দেশে, এটা বের করা কেন দরকার? কেন দরকার আপনার মনে হয়? এটা জানি না, আমরা কি করব? স্ট্যাটিস্টিক্স এর জন্য তো অবশ্যই লাগবে, কারণ আমার কত প্রোডাকশন হয়েছে আর পপুলেশন কত আছে, ওদের ডিমান্ড কেমন। আগে থেকে যদি ওইটা অ্যাজাম্পশন না করি তাহলে তো ইয়া করা হুম। যাবে। তারপরে আমি আরেকটা জিনিস বুঝতে পারবো যে আমাকে কোন জায়গায় কনসেন্ট্রেট করতে হবে বেশি, হ্যাঁ, কোন সেক্টর, কোনটার প্রোডাকশন কমাতে হবে, কোনটা বাড়াতে হবে, কোনটা বাড়াতে হবে। হুম। কোনটাতে আমাকে সাবসিডি দিতে হবে, কোনটাকে ডিসকারেজ। কোথায় সাবসিডিজ দিতে হবে। রাইট। আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস বলছে, যে ইটস এন এগ্রিগেট অফ পার্সোনাল ইনকাম, তাই না? আমি যদি অনেক খরচ করে চলি, বা যার লাইফস্টাইল এলাকাতে দেখেন যে দামি গাড়ি, দামি ঘড়ি, দামি মোবাইল ই করতেছে, সেটা কি ইন্ডিকেট করে? তার ইনকাম বেশি না? তাহলে জিডিপি যত বেশি, তার মানে কি ওই দেশের মানুষের ইনকাম তত বেশি, কারণ ইনকাম বেশি দেখেই তো সে খরচ করতে পারতেছে, ঠিক কি না? জি ম্যাম। ওকে। আচ্ছা, আর আমি যদি জানি যে পার্সোনাল ইনকাম বেশি,
তখন আমি কি জানবো? খরচও করবে বেশি। তাহলে আরো বেশি খরচ করবে, কারণ আমরা তো ইন্ডিয়ানদের মতো না, ইন্ডিয়ানরা কিন্তু এত খরচ করে না, ওরা খালি গোল্ড কিনে। আর আমরা কি করি? যাই করি সেটা তো খরচ করি, পারলে আর একটু ধার নিয়ে খরচ করি। খাওয়া দাওয়ার পরে যার নাম থাকে আর কি। হ্যাঁ, মানে আমরা তো কিপটামি করি না। আমরা তো মানে মিষ্টি কিনলে কারো বাসায় গেলে 4-5 কেজি কমন। আর ওরা কি করে, 250 গ্রাম মিষ্টি কিনে, দেখবেন যে সবাই কি বলবে, একটু একটু করে খান, ওরা একটু একটু করে খাবে। ওরা কি করবে? ওরা খালি গোল্ড কিনে। আর আমরা হচ্ছেন যে কি বলবো, আমাদের শো অফ বেশি। অনেকের দেখবেন যে টেনা টেনা সংসার চলে, সেও কিন্তু তার ফুটানি দেখাবে, মানে শো অফটা ছাড়তে পারবে না বা ছাড়ে না। খেয়াল করছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে গ্রোথ অফ জিডিপি মানে আমার পার হেড পপুলেশনের ইয়েটা বাড়তেছে, ইনকামটা বাড়তেছে। আরেকটা হচ্ছে আমার দেশের যা আছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেমন ল্যান্ড। ল্যান্ড কি আর বাড়বে বলেন? না না। ল্যান্ড তো আমাদের আর বাড়বে না। সো আমার ইয়ে বাড়া মানি যে আমার যে ল্যান্ডটাকে আমি কি করতেছি, বেশি করে ইউটিলাইজ করতেছি। যেমন ওই যে বলে দিল না একবার, যে 2 ফসলি বা 3 ফসলি জমিতে আর কিছু করা যাবে না, ফসলি চাষ করতে হবে। ওই যে আপনার রেলের জন্য বোধহয় ইয়ে নিয়ে নিচ্ছিল, ফসলি জমি নিয়ে নিচ্ছিল কোন এলাকায়। তো তখন আইন করলো যে 2 ফসলি বা 3 ফসলি জমি যদি হয়, সেগুলোকে কি করা যাবে না, চাকরি করা এইসব যাবে। এস্টাবলিশমেন্টের কাজে আপনাদের। এটা কোন এলাকায় আমার ঠিক খেয়াল নাই। আহ ম্যাম, অনেক জায়গায় তো ম্যাম আবার হচ্ছে যে অনেকে যে হাউজিং প্রজেক্ট করে সেখানে তো ম্যাম আবার রেস্ট্রিকশন দেওয়া থাকে যে নাল জমি নেওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেইটাই, সেগুলি, কারণ আমার তো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা তো লিমিটেড, তাই না? রাইট, রাইট। আমি যদি জিডিপি বাড়াইতে যাই, আর ওদিকে যদি আমি এই ফসলি জমি বা এগুলোকে যদি আমি অকুপাই করে ফেলি, তা আমার ইয়েটা বাড়বে কোত্থেকে? আমি তো খাওয়া ছাড়া শুধু টাকা কামড়ায় তো বাঁচতে পারবো না, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো গ্রোথ ইন জিডিপিটা হচ্ছে আমাকে ইয়ে করতে এনশিওর করবে যে আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো ভালোভাবে ইউটিলাইজ হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে যে ন্যাশনাল ইকোনমিতে গভর্নমেন্টের ভূমিকা কি। গভর্নমেন্ট কয়েকটা রোল প্লে করে, গভর্নমেন্ট প্রডিউসার হিসাবে রোল প্লে করে ন্যাশনাল ইকোনমিতে। যেমন কিছু গুডস এবং সার্ভিস প্রাইভেট হাতে নাই, শুধুমাত্র গভর্নমেন্টই তৈরি করে। বলতে পারবেন কি? একটু ঢেকে দিলাম। ইলেকট্রিসিটি, গ্যাস, তারপরে দেখেন তো, আমাদের দেশে ডিফেন্স সার্ভিস, আর্মি, আর্মি কি প্রাইভেটের হাতে আছে? না না। পুলিশ, তারপরে এই যে আপনার কি জানি, অগ্নি নিরাপক, ফায়ার ফাইটিং, এই সার্ভিসগুলো কিন্তু প্রাইভেটের হাতে নাই। ইভেন প্রাইভেট হসপিটালও তো, বা কি বলি, প্রাইভেট মেডিকেলও তো অনেক পরে আসছে আমাদের দেশে। আগে কিন্তু শুধু গভর্নমেন্ট মেডিকেলই ছিল, বা প্রাইভেট ইউনিভার্সিটিও তো পরে আসছে, তাই না? অনেক কিছুই আগে সরকারি ছিল, ব্যাংক সরকারি ছিল শুধু। হ্যাঁ, এখন কিছু জিনিস হচ্ছে, বা এই যে পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ ধরুন মেট্রো রেলটা, মানে কিছু সার্ভিস কিন্তু আমাদের কিসে নাই, প্রাইভেটের হাতে নাই। তো গভর্নমেন্ট অনেক সময় প্রডিউসার হিসেবে কাজ করে, গভর্নমেন্ট অনেক সময় পারচেজার হিসেবে কাজ করে। যেমন একটু আগে আমি বললাম, গভর্নমেন্ট কি করলো, কৃষকের কাছ থেকে কিনে নিয়ে এসে আবার সাবসিডি দিয়ে অন্যদেরকে দিল যাদের প্রয়োজন। কখনো গভর্নমেন্ট ইনভেস্ট করে, যেমন রাস্তা কি কোনো প্রাইভেট ইয়েতে বানায় আপনারা দেখছেন? এই যে ধরেন ঢাকা চিটাগং হাইওয়ে বলেন, ঢাকা ময়মনসিংহ বলেন, বা ঢাকা সিলেট হাইওয়ে বলেন, বা এই যে ন্যাশনাল হাইওয়ে, যে N1 N2 N3 আছে না,
এগুলি কি কোনো প্রাইভেট এরিয়াতে হয় নাকি এগুলো গভর্নমেন্ট করে? তাহলে ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট ইনভেস্ট করে, গভর্নমেন্ট স্কুল বানায় দেয়, গভর্নমেন্ট হসপিটাল করে দেয়। আচ্ছা, আরেকটা কি করে, গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্টের কাজ করে। যেমন সমাজের এক সেকশন থেকে টাকা কালেক্ট করে আরেক সেকশনকে দেয়। যেমন আমাদের দেশে কি, যার বেশি ইনকাম তার বেশি ট্যাক্স রেট না, নাকি সবার একই ট্যাক্স রেট বলেন তো? আপনারা ট্যাক্সের রেট পড়ছেন ট্যাক্স ক্লাসে? জি ম্যাম। এবিলিটি, যার এবিলিটি বেশি সে পে করবে বেশি। হ্যাঁ, যেমন আমাদের 3.5 লাখ পর্যন্ত 0, তারপরে 5, তারপরে 10, এরকম করে স্ল্যাবে স্ল্যাবে গেছে না? তাহলে যে বেশি আয় করতেছে তার ট্যাক্স বেশি, আর যে আয় করতেছে না, ট্যাক্স নাই, তাহলে কি করলো সে? সমাজের একটা শ্রেণীর কাছ থেকে টাকা এনে আরেকটা মানে গভর্নমেন্ট তো সমাজের জন্যই মানে দেশের এর জন্যই কাজ করতেছে, পিপলের জন্যই খরচ করতেছে, তাই না? তাহলে এক শ্রেণী থেকে আরেক দিকে ট্রান্সফার হচ্ছে। আবার অনেক দেশে কিন্তু বেকার ভাতা দেয়, যেমন কানাডায় আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেয়। তো আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা গভর্নমেন্ট কোথা থেকে দিচ্ছে? যারা বেশি কামাচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়েই তো ওদেরকে দিচ্ছে। তারপরে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট দেয় একটা বয়সের পরে। যেমন আমাদের দেশেও তো এখনো আছে ওই যে বৃদ্ধ বৃদ্ধ ভাতা একটা শুরু করছিল না, ওটা কি এখনো আছে? মিস আছে। আছে ম্যাম। জি আছে আছে না? আছে। ম্যাডাম। আচ্ছা। বয়স্কতা, বিধবা তারপরে ভাতা। হচ্ছে ওই যে মেয়েদের জন্য ছিল না, ক্লাস 5 এর পরে পড়াইলে একটা টাকা দিবে, নাকি 8 এর পরে? উপবৃত্তি ম্যাডাম আছে। আছে। তাহলে এগুলোও কিন্তু ট্রান্সফার পেমেন্টের এক্সাম্পল। আচ্ছা, এবার হচ্ছে কনজিউমারদের রোল কি? আমরা কি কনজিউমার না? তাহলে আমাদের কাজ কি? ইকোনমিতে খরচ করা। আচ্ছা, এখন আমরা কতটুকু খরচ করব সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমাদের আয়ের। ডিসপোজেবল ইনকামের উপরে। কেউ কি আমাকে একটা সুন্দর এক্সাম্পল দিতে পারবেন যে কোন কি ডিসপোজেবল ইনকাম মানে কি? ব্যয়যোগ্য আয়। হুম। লাইক আমার ব্যয়যোগ্য আয়, লাইক আমার 5 লাখ টাকা ইনকাম আছে, এর থেকে হুম। 50,000 টাকা ট্যাক্স দিয়ে দিলাম, তাহলে 4,50,000 টাকা আমার হচ্ছে ট্যাক্সেবল, ডিসপোজেবল ইনকাম। মানে আমি দিন শেষে কত খরচ করতে পারবো, তাই না? ইয়েস। আচ্ছা, তাহলে কনজিউমার কখন বেশি খরচ করতে পারবে? ডিসপোজেবল ইনকাম বেশি থাকলে না কম থাকলে? বেশি থাকলে। বেশি থাকে। আচ্ছা, তাহলে যেই দেশের গভর্নমেন্ট চাবে যে এক্সপেন্ডিচার বেশি হোক, তখন সে কি করবে? ট্যাক্স রেট কমাই দিবে। কমাই দিবে। আচ্ছা, ওকে। এরপরে বলছে, দেখেন আমরা কি আর এত এত হিসাব করে খরচ করি? অথচ এখানে কি বলছে, আমরা ছয়টা জিনিস আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, ট্রিগার করে আমরা কত খরচ করব কি করব না। আমরা তো খরচ করার সময় এত কিছু চিন্তাও করি না, মানে আমি করি না, আপনারা করেন হয়তো, বা এখন করেন করেন হয়তো, পরে করবেন না সেটা বলতেছি। আচ্ছা, যে ছয় ধরনের ইনফ্লুয়েন্স দ্বারা আমরা ট্রিগার্ড হয় যে আমরা কতটুকু খরচ করব। একটা তো বললাম যে আমার যদি ডিসপোজেবল ইনকামে চেঞ্জ হয় তাহলে আমার টোটাল স্পেন্ডিং এর চেঞ্জ আসবে। আরেকটা বলছে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম যদি চেঞ্জ হয়। আচ্ছা, এটা কেউ বলতে পারবেন মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউমটা কি? খরচ করার প্রবণতা, যেটা যেমন একজনের ইনকাম বেশি হইলে খরচ করবে এরকম কথা, মানে হয় না আর কি, সবাই যে ইনকাম বেশি হইলে খরচ বেশি করবে ওইরকম রাইট, না। ভেরি গুড। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন কারো বেতন হচ্ছে 1 লাখ। 1 লাখ টাকায় তার ট্যাক্স হচ্ছে 20%, 20,000। তাহলে তার হাতে আসে কত টাকা? 80,000 টাকা। এই 80,000 টাকার কি পুরাটাই সে খরচ করে? তা তো না, আমরা সেভিং করি না কিছু? জি ইয়েস। তাহলে এই 80,000 টাকা দিয়ে মনে করেন আমি
60,000 টাকা খরচ করি আর 20,000 টাকা কি করি, সেভ করি। এখন গভর্নমেন্ট কি করলো, ট্যাক্স রেটটা কমায় দিল। তাহলে কমায় দেওয়ার কারণে 20%-এর ট্যাক্স রেটটা 10% করে দিল। তাহলে আমার আগে হাতে আসতো 80, এখন হাতে আসবে কত, 90। 90। আর আগে খরচ করতাম কত, 60। তা এখন কত খরচ করব, এটাই 65। তো কথা। বলছে যে ডিসপোজেবল ইনকাম যদি বেড়ে যায়, হাউ ফার অ্যান ইনক্রিজ ইন ডিসপোজেবল ইনকাম। আমার ডিসপোজেবল ইনকাম কিন্তু 80,000 টাকার জায়গায় কত টাকা বেড়ে গেছে এখন, 10,000 টাকা। তাহলে ডিসপোজেবল ইনকাম কত বাড়লে এর কত পোর্শন আমি কনজিউম করব রেদার দেন সেভিং, কত পোর্শনটা আমি কনজিউম করব, সেইটাকে বলতেছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তাহলে এই যে আমার 10,000 টাকা বেশি বেড়ে গেল ডিসপোজেবল ইনকাম, এইটার যদি আমি 6,000 খরচ করি আর 4,000 কি করি, সেভ করি, তাহলে এমপিসি কত হবে, 60%। তাহলে এমপিসি যত বেশি হবে তত আমার কি হবে, কনজিউম বেশি হবে। কনজিউম বেশি হবে, তাই না? এমন হইতে পারতো না যে আমি হয়তো আমার পছন্দের জিনিস বা শখের কোনো জিনিসের মধ্যে আগে খরচ করতাম না, আমার হয়তো 20,000 সেভিংটাই এনাফ। তো এখন যেহেতু আমার এক্সট্রা একটা টাকা হাতে আসতেছে, তো আমি কি করতেছি, ওই শখের পিছনে খরচ করতেছি। আবার যদি এরকম হইতো যে না, আমার 80,000 যেটা হাতে আসে তার 70-75ই আমার কি খরচ করতেই হবে, নন আনঅ্যাভয়েডেবল, অল্প সেভিং করতাম, তাহলে এখন যখন আমার হাতে বেশি টাকা আসবে আমি কি করব, আমার সেভিংটা বাড়ায় দেওয়ার চেষ্টা করব, তাই না? এটা হলো আমার অ্যাটিটিউড, পরে আসবে। তো এখন আমার এমপিসি যদি বেশি হয়, তাহলে ডিসপোজেবল ইনকাম চেঞ্জ হইলে এমপিসি রেট যদি বেশি থাকে তাহলে কনজাম্পশন বেশি হবে। আচ্ছা, তারপরে বলছে চেঞ্জেস ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। আবার দেখেন এখানে বলছে যে ডিসপোজেবল ইনকাম বাড়ায় দিলেই যে সবার এমপিসি বেশি হবে তা কিন্তু না। যার বেতন 5 লাখ টাকা, তার যদি একটুখানি ডিসপোজেবল ইনকাম হাতে বেশি আসে, তার এমপিসি, আর যার বেতন 50,000 টাকা ছিল তার যদি 5,000 টাকাও বেশি আসে হাতে, তার এমপিসি কারটা বেশি হবে, এমপিসি কার বেশি হবে, যার 5 লাখ বেতন ছিল তার ডিসপোজেবল ইনকাম বাড়লে এমপিসি বেশি হবে, নাকি যার অল্প ইনকাম ছিল তার এমপিসি বেশি হবে ডিসপোজেবল ইনকাম বাড়লে, কি মনে হয়? অল্প ইনকাম যারা। যার অল্প ইনকাম, আর সে তো টায় টায় চলতেছিল, তো এখন যেটা হবে সে তো খরচই করবে, তাই না? তাহলে চেঞ্জেস ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের কারণে আমার কনজাম্পশনটা বাড়বে বা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হয়ে যাবে। দেখেন 15-20 বছর আগেও কিন্তু আপনার যখন এই যে দেশি টিভি ফ্রিজের কোম্পানিগুলো যখন আসে নাই, তখন কিন্তু একটা নির্দিষ্ট ইনকামের ইয়ে ছাড়া, ধরেন এই যে বস্তিতে যখন এখন যারা থাকে বা একদমই লোয়ার ইনকাম, তাদের ঘরে কি আপনার টিভি ফ্রিজ এগুলোর কথা চিন্তা করা যাইতো বা ছিল? না ম্যাম। এখন কিন্তু আছে। তার মানে কি, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের কি হয়েছে, চেঞ্জেস হয়েছে বা রিডিস্ট্রিবিউশন হয়েছে, রাইট? তারপরে বলছে গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট পলিসি যদি, গভর্নমেন্ট যদি মনে করে যে না আমরা ইয়ে করব, সবাই যাতে ভালো মতো খেয়ে পরে বাঁচতে চায় আমরা এরকম ইয়ে করব, তো গভর্নমেন্ট কি করবে, ট্যাক্স কমাই দিবে, তো পাবলিক স্পেন্ডিং অটোমেটিক্যালি বেড়ে যাবে। গভর্নমেন্ট যদি ভ্যাট কমায় দেয়, ভ্যাট রেট কমায় দেয়, তো মানুষ বেশি খরচ করবে, ট্যাক্স রেট কমায় দেয়, মানুষ বেশি খরচ করবে। দ্য ডেভেলপমেন্ট অফ মেজর নিউ প্রোডাক্ট, এটা আপনাদের বলছিলাম নাকি আমার মনে নাই, যে ডেভেলপমেন্ট অফ মেজর নিউ প্রোডাক্ট, মোবাইল,
মোবাইল কিন্তু এখন আমাদের কি হয়ে গেছে, নেসেসিটি প্রোডাক্ট, তাই না? ইয়েস। বা এই যে আগে কি ছিল জানি, এই যে স্মার্টফোনের আগের ভার্সনকে জানি কি বলতো, ম্যাম, বাটন বটন ফোন। বাটন বটন ফোন। হ্যাঁ। তো এখন কি আমার যাই টাকা আছে, 10,000 টাকা হইলেও কি কেউ বাটন কিনতে যাবে, নাকি ওই 10,000 টাকারই স্মার্ট কিনবে? মানে অ্যান্ড্রয়েড কিনতে যাবে তো। এখন 10,000 টাকারই স্মার্টফোন কিনতে যাবে, তাই না? সো যখন মেজর ডেভেলপমেন্ট হয় নিউ প্রোডাক্টের, তখন অটোমেটিক্যালি কি হয়, স্পেন্ডিং মানুষের বা কনজাম্পশন। টেন্ডেন্সি বেড়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেট। যদি লোনের ইন্টারেস্ট রেট কমে যায় বা ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট কমে যায়, তাহলে তো আমি কি করব, আমার যদি খরচের স্বভাব হয়, এক্সপেন্স আমি বাড়বে। যদি খরচ করতে চাই, বেশি খরচ করব। আচ্ছা, প্রাইস এক্সপেকটেশনস। কয়েক গত বছর বা এর আগের বছর বোধহয়, গত বছরের আগের বছর বোধহয় আপনাদের মনে আছে, পেঁয়াজের কেজি 200 টাকা ক্রস করছিল, আদা জি ম্যাম। পেঁয়াজ 2800। তাই না? জি। এই যে প্রাইস এক্সপেকটেশন, যে প্রাইস বাড়বে, যে অমুকের মা বাজার থেকে শুনে আসলাম প্রাইস বাড়বে, তাহলে এখন আমার দরকার নাই, তাও বলবে যে অমুকের বাপ তুমি 5 কেজি পেঁয়াজ বেশি কিনে নিয়ে এসো, কারণ প্রাইস তো বাড়বে। তো এই যে এক্সপেকটেশন যদি আমাদের থাকে প্রাইস বাড়বে, ইভেন কোভিড এর সময় আমাদের এক প্রতিবেশী, সে 1 বছরের খাবার তার ইয়েতে, ফ্ল্যাটে মনে ইয়ে করে করছে, রাখতে। হ্যাঁ, জমা রাখছিল, মানে বড় ফ্যামিলি। তা চিন্তা করেন, প্রাইস মানে যদি, আমরা তো হিউম্যান, তাই না? আমাদের এক্সপেকটেশনে যদি থাকে যে প্রাইস আরো বাড়বে, যেমন গোল্ড কি হয়েছে দেখেন, গোল্ডের দাম বাড়তে বাড়তে এখন অনেক টাকা হয়েছে, এক 176 বোধ হয়। গোল্ড এক সময় 10,000 টাকা ভরি ছিল, এই কয়েক বছরে গোল্ডের দাম অনেক বাড়ছে। তো কি, মানুষ তাও কিন্তু গোল্ড কিনা কমাচ্ছে না, আমি অনলাইন পেজগুলোতে দেখতেছি যে গোল্ডের দাম কিন্তু বেড়ে যাবে, কিনে রাখেন। এই দেখা গেছে যে মানুষ এখন এত গোল্ড কিনতেছে যে আরো বাড়বে, এই চিন্তা করে করে যে নিজেরাই প্রাইস বাড়াই দিতেছে, এটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই। আচ্ছা, তাহলে এই পয়েন্ট গুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করে কি, প্রায় কি আমরা মানে খরচ বেশি করব নাকি করব না। আচ্ছা, তাহলে যারা খরচ করে শুধু তাদেরই ইকোনমিতে ভূমিকা আছে, যারা সেভ করে তাদের কোনো ভূমিকা নাই? একটা কোশ্চেন ছিল, প্রাইস রিডিউস হলে এটা কিভাবে করে আগের বুঝলেন? এক্সাম্পল দিলেন তো, ইনক্রিজ হলে প্রাইস, বাট ডিক্রিজ হলে ওইটা কিভাবে ইফেক্ট? ডিক্রিজ হইলে তো আর আপনি এক গাদা কিনে রাখবেন না, কিনে রাখবেন? ডিক্রিজ হলে তো বলবেন যে অমুকের মা পেঁয়াজের দাম নাকি আরো কমবে, তাহলে পরে কিনলেন, এটা বলবে না? বলবে যে 5 কেজি কিনে নিয়ে আসেন। কি বলেন, কি মনে হয়? উনি বলতেছেন যদি এখন কম দামে পাওয়া যাচ্ছে ভবিষ্যতে বেড়ে যেতে পারে, তখন উনি কি করবেন? হ্যাঁ হ্যাঁ, না, উনি তো কমার কথা বলছেন, উনি আমাকে বলছে যে প্রাইস বেড়ে গেলে, বললেন প্রাইস কমলে কি হবে? প্রাইস প্রাইস কমলে তো আর আমি কিনে জমাবো না, তখন আমার চিন্তা কি থাকবে, প্রাইস তো আরো কমবে, এখন কিনলে লস। এখানে প্রাইস এক্সেপশন লাস্টের দিকে বলা আছে, এক্সপেকটেশন অফ প্রাইস রিডিউস মে হ্যাভ মে দ্য হ্যাভ অপোজিট। দ্য অপোজিট এফেক্ট। সেটাই তো, প্রাইস যদি কমতে থাকে তাহলে কি আর আমার খরচ বাড়বে নাকি এখন খরচ কমবে, কোনটা? এখন কি আমি কনজিউম করে ফেলবো, টাকাটা নষ্ট, মানে খরচ করে ফেলবো? না না। করবো না তো, সেটাই বলছে। আচ্ছা, ঠিক আছে। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি ম্যাডাম। গুড। আচ্ছা, এখন সেইবারের ভূমিকা কি, বা সেইবারের রোলটা কি? সেভ আমি কখন করতে পারবো? যে ইকোনমিতে ইনকাম বেশি হয়, আমার ইনকাম বেশি হলেই না আমি সেভ করতে পারবো। আমার যদি ইনকাম কম হয় আর জিনিসপত্রের দাম বেশি থাকে, তাহলে কি আমি সেভ করতে পারবো? বরং আমার যা সেভিংস আছে সেটাই আমাকে ভাঙ্গা খাইতে হবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, যে তুমি ডিপোজিট করলে ব্যাংকে, বা সঞ্চয়ের হার যদি বাড়ায় দেয় গভর্নমেন্ট, তাহলে সঞ্চয় করলে বেশি পাওয়া যাবে, সঞ্চয় করব। ওকে। আবার যদি লং টার্ম ইয়ে থাকে,
অনেকেরই কি থাকে যে একটা বয়স গেলে বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, অনেকে টাকা জমায় না, গাড়ি কিনবো বা বাড়ি করব। তো ওই লং টার্ম সেভিংস এর তো কিন্তু সেভারদের ভূমিকা থাকে, যে বেশি খরচ করে ফেললো তার তো আর সেই লং টার্ম সেভিংস এর জন্য কোনো টাকা থাকে না, বা লং টার্ম সেভিংস থাকে না। এরপরে বলছে যারা ইনভেস্টমেন্ট করতেছে তাদের ন্যাশনাল ইকোনমিতে ইয়ে কি কি রোলটা প্লে করে। আচ্ছা, যে ইনভেস্ট করতেছে সে কি করবে বলেন তো? সে মোর জায়গা কিনবে, বিল্ডিং করবে, মেশিনারি কিনবে, প্ল্যান্ট কিনবে, তাই না? তো যত বেশি বিনিয়োগ বাড়বে, আমরা তো বিনিয়োগ সামিট দেখেও কি বুঝলাম, যত বেশি বিনিয়োগ বাড়বে তত ইকোনমি কি হবে? হবে। ডেভেলপ হবে। হ্যাঁ, তো এখন আমি জানি যে ডেভেলপ হবে, কিন্তু আমি বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ রাখলাম না। একটা এক্সাম্পল দিছিল, হচ্ছে ওই যে বিডার আসছি। পরিচালক, আপনাদের মনে আছে স্যামসাং এর কথা বললো না, না কার কথা, যে 12 বছর আগে না 2012 সালেই আসতে পারতো, বা ঠিক ঠিক ম্যাম স্যামসাং এর কথা বলছিল। স্যামসাং এর যে উনি ওরা আরো ওরা 2012 না 12 বছর আগে কোনটা জানি বলছে, দু হাজার ওই সময় মেবি আসতে ম্যাম দু পারতো হাজার বাট বারো তারা সালে। আসতে পারে নাই। কেন পারে নাই? যে আমি তো জানি যে ইনভেস্টমেন্ট ন্যাশনাল ইকোনমিকে ডেভেলপ করবে, তাই না, ইনভেস্টররা, কিন্তু আসতে পারি নাই কেন? কারণ এই যে আমার ইনভেস্টমেন্ট একটা কান্ট্রিতে কত থাকবে সেটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার কি ছিল না, সে তার জন্য এটা বিনিয়োগ বান্ধব পরিবেশ ছিল না, সে যে জমিটা কিনে ব্যবসা করবে সে জমিটারই সে ইয়ে পায় নাই, তাই না? নামজারি সমস্যা ছিল আর কি। হ্যাঁ, সমস্যা ছিল। তার মানে কি আমরা তাকে হেল্পই করি নাই, বা আমরা যা ইয়েই করি নাই, অথচ বিনিয়োগটা তো আমাদের দরকার ছিল। আচ্ছা, তারপরে সে যেই দেশে ব্যবসা করবে সেই দেশে তো তার ফান্ডটা কালেক্ট করতে হবে। ফান্ডের খরচ যদি বেশি থাকে, মানে কস্ট অফ ক্যাপিটাল, আমরা যে লাস্টের ক্লাসে অঙ্ক করছিলাম, তো ফান্ডের জন্য যদি বেশি ইন্টারেস্ট দিতে হয় তাহলে কি সে ইন্টারেস্টেড হবে? হবে না। তারপরে হচ্ছে এক্সপেকটেশন থাকতে হবে, সে যদি দেখে যে হ্যাঁ বাংলাদেশে একটা বিনিয়োগ করলে এটার ফিউচার কি ভালো, বাড়বে, ক্যাশ ফ্লো ভালো আসবে, এক্সপেকটেশন যদি পজিটিভ থাকে তাহলে সে বিল্ড আপ করবে। সে যদি দেখে যে বাংলাদেশে কিছুদিন পর পর কি হয়, হরতাল হয়, গাড়ি ভাঙচুর হয়, শ্রমিকদের আনরেস্ট হয়, হ্যাঁ, তাহলে তো তার জন্য কি না, সাস্টেইনেবল না, নেগেটিভ এক্সপেকটেশন করবে না। তারপরে সে যেই ব্যবসাটা করতে চায় তার জন্য তো কনজিউমার ডিমান্ড থাকা লাগবে। এখন যদি সে যদি অ্যালকোহলের বিজনেস করতে চায় আমাদের দেশে, সেটার জন্য কি কনজিউমার ডিমান্ড আছে? আছে হয়তো লুকায় লুকায়া, মাস ইয়েতে তো এখনো নাই, তাই না? তো যেই প্রোডাক্টের ডিমান্ড নাই সেই প্রোডাক্টের ব্যবসা তো সে করবে না, করবে না? করবে না ওটা। করবে না। এরপরে হচ্ছে অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টমেন্ট, সে কি চিন্তা করবে যে এখানে $1 মিলিয়ন ইনভেস্ট করব, আর নাকি ওই দেশে $1 মিলিয়ন ইনভেস্ট করব, যেখানে লাভ বেশি অপরচুনিটি কস্টটা কম সেখানেই তো সে যাবে। আচ্ছা, লেভেল অফ নিউ টেকনোলজি টু বি ইনভেস্টেড ইন, সে যদি দেখে যে এখানে মানে একটা ব্যবসা করতে গেলে নিউ টেকনোলজি তো ইনভেস্ট করতে হয়ই, সেই নিউ টেকনোলজিটা আবার কি খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, যেমন আইফোন এখন কোন ভার্সন চলতেছে? আমার নাই আইফোন। 14 প্রো ম্যাক্স, 16 Pro Max ম্যাম, 16 প্রো ম্যাক্স, 16 সরি 15 প্রো ম্যাক্স। 16 Pro Max। 16 না 16? জি জি ম্যাম। ম্যাম, 16 Pro হ্যাঁ, Max ম্যাম। তাহলে দেখেন ওদের কি পরিমাণ লেভেল অফ নিউ টেকনোলজি ইনভেস্টেড ওই ব্যবসাতে। একটা ফোন কেনার পরেই আরেকটা ফোন আসতে আসতে ওইটা পুরান, তাই না? জি ম্যাম। তাহলে একটা ব্যবসায় যদি বেশি পরিমাণ নিউ টেকনোলজি লাগে এবং নিউ টেকনোলজি মানে ফ্রিকোয়েন্সিটা যদি খুব বেশি হয়, সেইটা কিন্তু আবার একটা কি প্রবলেম, তাই না, মানে বেশি রিস্কি ব্যবসা। এইটা একটা চিন্তার বিষয়, কারণ এটার জন্য হিউজ টাকাও লাগে, সেটা পাওয়া যাবে নাকি, তারপরে সেই প্রোডাক্টটার চাহিদা আছে নাকি। আর এর মধ্যে যদি কস্ট অফ ক্যাপিটাল বেশি থাকে আর আমার কিছুদিন পর পর নিউ টেকনোলজি চেঞ্জ হয়, এক্সট্রা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়, আবার ওই দেশে ইন্টারেস্ট রেটও বেশি, তাহলে ওই ব্যবসাটা এখানে আসতে ইন্টারেস্টেড হবে না।
আচ্ছা, তারপরে দিন শেষে যেই ব্যবসা করবে সে কি চাবে, যে আমার একটা ভালো রেট অফ রিটার্ন রিটার্ন। আসুক। তো না আসলে আসবে না। আচ্ছা, তারপরে যেই দেশে কনজিউম লেস আর সেভ মোর, আমরা কলকাতা গেছিলাম, কবে গেলাম লাস্ট, ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া গেছি আমি লাস্ট 2022-এ, না 23-এ। বাট কলকাতা, ওই সময় কলকাতা যাই নাই, কলকাতা বোধহয় আমি লাস্ট গেছি 2011 বা 12-এ। তখন ওই কলকাতার ওরা বলতেছিল যে ওদের যে শাড়ি, মানে সে মানে আমি এত শাড়ি কিনছি তার মনে হয়েছে যে আমার বোধহয় বিয়ে। তা আমি বলছি যে না, তখন ওরা বলছে যে ওদের, ওদের দেশে বিয়েতেও মানুষ এত শাড়ি কিনে না, মানে আমার আমার আমি যে খুব বেশি শাড়ি কিনছি সেটাও না। তা আমরা বললাম আর কি, তা আপনাদের দোকানে এই শাড়ি টাড়ি এগুলো কে কিনে, বলছে সব বাংলাদেশিরা কিনে। ওরা ওরা কিনে না, ওদের ওরা কিনে না, ওরা মানে কাপড় চোপড়ে এত খরচ করে না। তাহলে যদি আপনার মানে লোকালিটি বা মানুষের অ্যাটিটিউড এরকম হয় যে ওরা কনজিউম লেস করবে, তাহলে তো ওই ব্যবসাটা এখানে আসতে ইন্টারেস্টেড হবে না। আচ্ছা, এখন বলছে নিউ টেকনোলজি যেমন আপনার একটা রিস্ক, আবার নিউ টেকনোলজি কিন্তু আপনার জন্য একটা আশীর্বাদ, সেই ইনভেস্টমেন্টকে বুস্ট করবে। কারণ নিউ টেকনোলজির কারণে আপনার কি হবে, আগে যদি 1,000 পিস তৈরি হইতো, এখন 10,000 পিস তৈরি হবে মেশিন এর কারণে। তাহলে আপনার কস্ট অফ প্রোডাকশন কি, পার ইউনিট কস্ট কমে যাবে না, প্রফিটেবিলিটি বাড়বে। আবার নিউ টেকনোলজির কারণে আপনি নিউ টাইপ অফ প্রোডাক্ট ইয়ে করতে পারেন। অবশ্যই iPhone 15 থেকে iPhone 16-এ ডিফারেন্সিয়েট আছে, নাহলে মানুষ কিনবে কেন? হ্যাঁ, কিছু মানুষ তো কিনেই চেঞ্জ করে, বাট কিছু নিউ টাইপস অফ প্রোডাক্ট যদি আপনি ই করতে না পারেন, অফার করতে না পারেন, তাহলে কিন্তু বেচা হবে না। আচ্ছা, তারপরে ন্যাশনাল ইকোনমিতে বলছিল যে আমার বিজনেস সাইকেল একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, কোন বিজনেস সাইকেলে আপনার ব্যবসাটা আছে? আচ্ছা, এখানে দেখেন, এই যে একটা দাগ, একটা স্ট্রেইট লাইন গেছে না, এই স্ট্রেইট লাইনটা হচ্ছে আপনার যেই ব্যবসা সেটার আউটপুটের কি ট্রেন্ড। এটা কি একটু উপরে উঠছে না একটু নিচে নামছে, নাকি সমান সমান গেছে? হ্যাঁ স্ট্রেট ম্যাম। একটু উপর দিকে আছে ম্যাম। উপরে গেছে, তার মানে কি একটা ব্যবসা কি হবে, আস্তে আস্তে তো বাড়বে, আউটপুট বাড়বে না, মানে আমি তো প্রোডাকশন আস্তে আস্তে কি করব, বাড়াবো, তাই তো? এখন নর্মাল সিনে তো এইভাবে যাওয়ার কথা, কিন্তু আসলে নর্মালি যাচ্ছে না। একটা ব্যবসা শুরু হচ্ছে, তারপরে সে উপরে উঠতেছে, উপরে উঠে সে পয়েন্ট এতে আছে। এই স্ট্রেইট লাইনটা হচ্ছে মানে এভারেজ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কিন্তু প্রথমে কি আছে, নতুন ব্যবসাটা প্রথমে তো জাম্প করে, একটু উপরে উঠে যায় না। প্রথম প্রথম ব্যবসা ভালো হয় না, নতুন নতুন প্রোডাক্ট আমরাও সবাই কিনি, খাই, আমাদের তো সবকিছু নতুন একটু ট্রাই করতে ভাল লাগে। বাজারে নতুন বিস্কুট কি আসছে, নতুন আইসক্রিম কি আসলো, এরকম। তো তারপরে দেখা গেছে যে সে ইকোনমিটা কি করতেছে, একটু ডাউনফল হচ্ছে। ডাউনফল হচ্ছে। তো এ এ যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলতেছে কি, রিসেশন। পুরো ডাউনফল কিন্তু হয় নাই, বাট ডাউনফলের দিকে যাচ্ছে। যেতে যেতে যে সে যখন এইবারে স্ট্যান্ডার্ড থেকে নেমে গেল, সেটাকে বলতেছে ডিপ্রেশন। ডিপ্রেশন তো আমাদের সাথে মিলছে, তাই না? তারপর আপনারা যখন পরীক্ষায় ফেল জি করবেন, ম্যাম। এক একজন দেখবেন ডিপ্রেশনে চলে সব দেবদাস হয়ে গেছেন। আচ্ছা, ডিপ্রেশন থেকে আমাদের টার্গেট কি হবে, আমরা আস্তে আস্তে কি করব, রিকভারি করা। রিকভারি করব। রিকভারি করতে করতে আবার যখন স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি উপরে উঠে গেলাম, সেটাকে বলতেছে বুম। বুম। মানে চূড়ান্ত পর্যায়ে যাকে বলে আমরা। হ্যাঁ, তো আমাদের জন্য আসলে ওই খুব বেশি ভালো ভালো না, খুব কমও ভালো না। আমাদের টার্গেট কি থাকবে, যে ব্যবসাটা কি থাকবে, স্টেবল থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি কি সিমটম দেখলে বুঝবো যে ব্যবসা
রিসেশনের দিকে যাচ্ছে। একটা মুভি ছিল না, আপনারা হিন্দি মুভি দেখেন নাকি? জন আব্রাহাম, অক্ষয় কুমার আর কে, আর দীপিকা পাড়াকন। দীপিকা পাড়ুকোনই তো। ওদের যে চাকরি চলে যায় দুই বন্ধুর। জি ম্যাম, দেখছি। আরে নাম মনে আসতেছে না। তো ওইখানেও কিন্তু ওদের ইকোনমিটা কি রিসেশনে চলে যায়, সবার চাকরি চলে যাইতে থাকে। তখন তারা ওই যে উল্টাপাল্টা কাজ শুরু করে। এই যে মুভিটার নাম গেলাম বইলা। যাই হোক, তো আমরা কি কি ইয়ে থাকলে বুঝবো যে রিসেশনে যাচ্ছে? তো ওদেরও এরকম রিসেশন স্টেজে ছিল। প্রথমত, কনজিউমার ডিমান্ড ফল। আগে যদি আমার 100 পিস বিক্রি হইতো, এখন আমার 80 পিস বিক্রি হয়, তার মানে কি আমার প্রোডাক্টের ডিমান্ড নাই, প্রোডাক্টের ডিমান্ড কমতেছে। তারপরে এই ব্যবসাটা শুরু করার আগে বা একটা প্রজেক্টে আমরা ইনভেস্ট করছিলাম, সেটাকে সেটা প্রফিটেবল ছিল, মানে এনপিভি অ্যানালাইসিস করে দেখছিলাম এনপিভি পজিটিভ। সেই ব্যবসা এখন কি মনে হচ্ছে? আনপ্রফিটেবল। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তারপরে বলছে অর্ডারস আর কাট। কোভিড এর সময় আপনাদের মনে আছে গার্মেন্টস এর অর্ডার গুলো কিন্তু কাট হয়ে গেছিল। তা আমার তো বাংলাদেশের গার্মেন্টস গুলো কি করে, অর্ডার পায়, অর্ডার পাওয়ার পরে প্রোডাকশনে যায়। তা আমার অর্ডার ছিল, অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সরি, অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার মানে ডিসিশন। ম্যাম, আপনি হয়তো সিক আজকে ম্যাম, আমরা এখানে ক্লাস শেষ করে দিতে পারি না। হ্যাঁ, আমার একটু জ্বর আসছে। জি ম্যাম, আমরা এখানে ক্লাসটা ম্যাম আচ্ছা, রেস্ট। রিসেশনটা শেষ করি, অসুবিধা নাই। ম্যাম ইনভেন্টরি পরে ক্লাসে লেভেলস করতে আর পারবো। ম্যাম ইনভেন্টরি। সমস্যা না, আমরা পরের ক্লাসে করতে পারবো, আমরা পরে পরের ক্লাসে ক্লাসে করতে পারবো ম্যাম ম্যাম। সমস্যা নেই কোনো। আচ্ছা, কোনো এই সমস্যা যে নেই। এই কয়টা পয়েন্ট অসুবিধা নেই। ইনভেন্টরি লেভেলস আর রিডিউসড। আপনার যখন ভালো ব্যবসা থাকে, আপনি তো একটা বাল্ক অফ প্রোডাক্ট কি করবেন, ইনভেন্টরিতে রাখবেন না, কারণ আমার তো ডিমান্ড আছে, সেল হয়ে যাবে। কিন্তু আপনার এখন কি দেখতেছেন যে আপনার আর আগের মতো ইনভেন্টরি লেভেল রাখতে হচ্ছে না। আচ্ছা, তারপরে বলছে বিজনেস ফেল হবে। বিজনেস তো ফেল হবেই, কারণ কোভিডে কিন্তু অনেক ছোট ছোট ব্যবসা বা নতুন নতুন ব্যবসা কি হয়েছিল, বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো বন্ধ হয়ে গেলে প্রোডাকশনও ফেল হবে। প্রোডাকশন কমলে এমপ্লয়মেন্টও তো ফল হবে, চাকরি কই থাকবে মানুষের, ব্যবসায়ী তো বন্ধ, চাকরিও নাই। অনেক কোম্পানি তো বেতনও দিতে পারে নাই, অনেকে অর্ধেক বেতন দিছে। আচ্ছা, জেনারেল প্রাইস লেভেলস বিগিন টু ফল। আগে আমি পার একটা প্রোডাক্ট 1000 টাকায় বিক্রি করতাম, এখন তো আমার ডিমান্ডই নাই। তো আমি তো 1000 টাকা চাইলেই পাবো না। তো আমাকে যদি এখন কিছুটাও বিক্রি করতে হয়, আমাকে কি করতে হবে, প্রাইসটা কমায় বিক্রি করতে হবে। বিজনেস এবং কনজিউমার দুজনেরই কনফিডেন্স কি হয়ে যাবে, শেষ। বিজনেস তো কনফিডেন্স পাবে না, কনজিউমারও কনফিডেন্স পাবে না যে আমি কি এই প্রাইসে কিনবো, আরো কমবে। ইনভেস্টমেন্ট রিমেন্স লো, নতুন করে কেউ ইনভেস্টমেন্ট করতে চাবে না। আর পুরা ইকোনমিক আউটলুকটাই পুয়ার 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 ভাব থাকবে।
সব ইয়েতেই। ওকে, তাহলে এই সিমটম গুলো থাকলে আমরা বুঝবো যে ব্যবসা কোথায় যাচ্ছে, রিসেশনে যাচ্ছে। এই পয়েন্ট গুলোই যখন এক্সট্রিম মাত্রায় চলে যাবে, হ্যাঁ, সেটা কি বলবো? ডিপ্রেশন। এই পয়েন্ট গুলো ডিপ্রেশনে যাওয়ার পরে যখন এই পয়েন্ট গুলি আবার আস্তে আস্তে ভালো হইতে থাকবে, অর্ডার আসা শুরু করবে, মানুষ কিনতে চাবে, মানুষের ইনকামও বাড়বে, তখন বলবে ওটাকে রিকভারি। আর বুম কোনটা? বুম হচ্ছে সবাই সবার 100% ইউজ করতেছে। যেমন আগে একটা ফ্যাক্টরিতে মনে করেন 80% পর্যন্ত প্রোডাকশন করতো, না এখন একটা দেশের সব জায়গায় সবাই সবকিছুর 100% ইয়ে করতেছে। এর বেশি আর কি করা যাবে না, প্রোডাকশন করা যাবে যাবে না। না। এইটাকে বলতেছে বুম। তো বলছে যে আমরা আমাদের মানে থাকে যে বুম এবং বাস সাইকেলকে কি করা, অ্যাভয়েড করা। যে একদম বুমে থাকলে মানে কি যে কোনো সময় ধুম করে পড়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য সবসময় থাকবে কি একটা স্টেবল থাকা, এনভায়রনমেন্টটা স্টেবল থাকা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। জি। আচ্ছা, নেক্সট বুধবার তো আমি ক্লাস নিতে পারবো না, মানে আমাকে তো বুধবারই দিচ্ছে। 6 আর 7 আমার পরীক্ষার হল ডিউটি আছে, মানে সন্ধ্যায় বিকালের সেশনে। তা আমাকে অন্য কোনো দিন দিবে, তখন আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে না। ওকে। ওকে, জি আপা, আসসালামু ভালো আলাইকুম ম্যাম। থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। সুস্থ ম্যাম থাকবেন, তাড়াতাড়ি। স্লাইডটা ম্যাম। আজকে তো কোনো স্লাইড পড়াই নাই রে, সবই বই থেকে। জি আচ্ছা ম্যাম। ঠিক হুম, ওকে, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালাম। আপা আসসালামু আলাইকুম তাড়াতাড়ি সুস্থ হন, দোয়া আপনার জন্য করবেন অনেক ম্যাম দোয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাম আসসালামু আমার আলাইকুম। আসলে কোভিড হওয়ার পরে আমার লাংসটা একটু ভালোই ড্যামেজ হয়েছিল। তো আমার মানে ঠান্ডার প্রবলেমটা খুব হয়। আপার কি মানে কোভিড হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, আমার 2020-এ কোভিড হয়েছিল। তো আমার হচ্ছে ওই লং কোভিড হয়েছিল, মানে লং কোভিড যেটাকে বলে ইম্প্যাক্ট। তো এই জন্য আমার মানে মানে আমি বছর বছর ইনফ্লুয়েঞ্জার ইনজেকশন নিচ্ছি, সকাল বিকাল ন্যাজাল ড্রপ দিচ্ছি, তারপরেও আমার দেখা যাচ্ছে যে খুব সমস্যা হচ্ছে। হঠাৎ হঠাৎ জ্বর আসতেছে, ঠান্ডা লাগতেছে, হাঁচি হইলে 15-20টা হাঁচি একসঙ্গে, খুব বাজে অবস্থা। দেখুন ম্যাম। বুঝলাম। যাই হোক, ব্যাপার নাই, যে খারাপ অবস্থায় মানুষ আছে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা থেকে ম্যাম ইয়া করতে থাকতে হবে, হ্যাঁ, ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। ঠান্ডা অ্যালার্জি মানে ডাস্ট অ্যালার্জি এই থেকে আছি। এগুলো হয়। এই যে একটু গরম ঠান্ডা, একটু সিজন চেঞ্জ, আজকে যেমন একটু বৃষ্টি হয়েছে, এরকম লেগে জি যায়। ম্যাম। ইমিউন শক্তি বাড়াইতে হবে। হ্যাঁ, ইমিউনিটি খুব খারাপ আমার। ইমিউনিটি বাড়ানো দরকার আপা, এটা। হ্যাঁ, সেটাই। আর বয়স হয়ে গেছে, মানুষ বাঁচে কয়দিন বলেন? আর পরে কি হবে? যাই আহ, হোক, যে আপা, হ্যাঁ, আপনারা ভালো থাকেন, আপনারা চেষ্টা করেন আপনাদের ইমিউন সিস্টেম ভালো রাখতে। জি ম্যাম। আপা আপনাকেও দরকার অনেক। হ্যাঁ, ম্যাম তাই আপনার ক্লাস খুব ভালো লাগে বুঝি নাই, একটু জোরে বলেন। ম্যাম আপনার ক্লাস ভালো লাগে তাই ও, থ্যাংক ইউ। ওয়েলকাম অল দ্য বেস্ট আপা, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ম্যাম, তাহলে ক্লোজ করে দিলাম ম্যাম। হ্যাঁ, আমি ক্লোজ করে দিচ্ছি। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।